গত লেকচারে আমরা দেখেছিলাম ধ্বনির পরিবর্তন বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে স্বরধ্বনি জনিত ধ্বনির পরিবর্তন, দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি জনিত ধ্বনির পরিবর্তন। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি জনিত ধ্বনির পরিবর্তন কিরূপ হয়। স্বরধ্বনি জনিত ধ্বনির পরিবর্তন মূলত আমরা পাঁচটা ভাবে বিভক্ত করতে পারি বা পাঁচ ধরনের পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে পারি। একটা হচ্ছে স্বরাগম, দুই নম্বর হচ্ছে স্বরলোপ, 3 নম্বর হচ্ছে অপনিহিত, 4 নম্বর হচ্ছে স্বরসংগতি, 5 নম্বর হচ্ছে অসমীকরণ। এই পাঁচ ধরনের পরিবর্তন সাধারণত আমরা স্বরধ্বনিজনিত ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে পরিলক্ষিত করে থাকি। তা প্রথমে আমরা স্বরাগম সম্পর্কে আলোচনা করে দেখো। স্বরাগম কথাটি যদি আমরা বিশ্লেষিত করি তাহলে আসবে কি স্বর প্লাস আগম, তাই না? এই যে আকার থেকে আগম, আগম মানে কি আগমন, তাহলে স্বরাগম মানে কি স্বরের আগমন। তাহলে যে স্বরধ্বনিজনিত পরিবর্তনের ফলে স্বরের আগমন হয় বা স্বরের আগমনের ফলে যে স্বরধ্বনিজনিত ধ্বনির পরিবর্তন হয় তাকে আমরা বলবো কি স্বরাগম। আর এই যে স্বরের আগমন কলাম তিনটা ভাবে ঘটতে পারে। একটা হচ্ছে কি শব্দের আদিতে তোমার স্বরধ্বনির আগমন ঘটতে পারে, ফলে এক ধরনের পরিবর্তন হবে। দ্বিতীয়ত হতে পারে কি শব্দের মাঝে স্বরধ্বনির আগমন ঘটতে পারে। তৃতীয়ত হতে পারে কি শব্দের শেষে হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটতে পারে। তাহলে প্রথম উদাহরণটা দেখো, এখানে স্টেশন থেকে মনে করি স্টেশন শব্দটি এসেছে। তো স্টেশন, এই যে ই রস্যই যে স্বরধ্বনিটা আছে সেদিকে স্টেশনের আগে আসছে না, তাই আমরা বলবো আদি স্বরাগম। আদি স্বরাগম। দেখো এই যে রাত থেকে মনে করো রাইট শব্দটি এসেছে, তাহলে এই যে রস্যই যে স্বরধ্বনি সেটা কি মাঝে এসেছে না, তাই আমরা একে বলবো মধ্য স্বরাগম। এখানে দেখো আশ থেকে মনে করো আশা শব্দটি এসেছে, তাহলে আমরা এই যে আশা শেষে দেখো যে আ স্বরধ্বনি এসেছে না, তাই এটা আমরা বলবো অন্ত স্বরাগম। তার মানে আমরা কি বুঝলাম, স্বরধ্বনি জনিত ধ্বনির যে পরিবর্তন আছে সেখানে যদি আমাদের শব্দের আদিতে কোন একটা স্বরের আগমন হয় তবে তাকে আমরা বলবো আদি স্বরগম। আর শব্দের মাঝে যদি কোনো একটা স্বরের আগমন ঘটে তবে তাকে আমরা বলবো মধ্য স্বরগম। আর যদি শব্দের শেষে কোনো একটা স্বরধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো কি অন্ত স্বরগম। এবার আমরা স্বরলোপ নিয়ে আলোচনা করবো। দেখো স্বরলোপটা যদি আমরা বিশ্লেষিত করি তাহলে হবে কি স্বর প্লাস লোপ। আর এই লোপ মানে কি হ্রাস পাওয়া বা বাদ যাওয়া। তাহলে কোনো একটা স্বরধ্বনির বাদ যে যে স্বরধ্বনির পরিবর্তন হবে তাকে আমরা কি বলবো স্বরলোপ। আমরা এই সেম উদাহরণটা তো মনে করে নিলাম। দেখো যদি এরকম হয় স্টেশন থেকে স্টেশন শব্দটি যদি আসে, বা রাইট থেকে যদি রাত শব্দটি আসে, আশা থেকে যদি আশ শব্দটি আসে, তাহলে স্বরলোপের পরিবর্তনগুলো আমরা পরিলক্ষিত করি কিভাবে। দেখো এই যে রস্যই, প্রথমটার ক্ষেত্রে কি রস্যই আছে না, তাহলে শব্দের আদি থেকে কি রস্যই লোপ পাইছে বা স্বরধ্বনি লোপ পেয়েছে, তাহলে আমরা এর বলবো কি আদি স্বরলোপ। এই যে রাইট থেকে যদি রাত শব্দটি আসতো তাহলে এখানে এই যে রস্যই আছে, কিন্তু এখানে কি রস্যই আছে নেই, তাহলে মধ্য থেকে কি স্বরলোপ পাইছে, তাহলে আমরা এর বলবো কি মধ্য স্বরলোপ। দেখো যদি আশা শব্দ থেকে আশ শব্দটি আসতো তাহলে এখানে আশায় শেষে কি আ স্বরধ্বনি আছে না, কিন্তু এখানে কি আছে নেই, তাহলে কি শেষে কি আর স্বরধ্বনি লোপ পাইছে, তাহলে আমরা বলবো অন্ত স্বরলোপ। তাহলে আমরা কি বুঝলাম, যদি শব্দের শুরু থেকে কোনো একটা স্বরধ্বনি লোপ পায় তবে তাকে আমরা বলবো আদি স্বরলোপ। যদি শব্দের মাঝ থেকে কোনো একটা স্বরধ্বনি লোপ পায় তাকে আমরা বলবো মধ্য স্বরলোপ। আর যদি শব্দের শেষে থেকে কোনো একটা স্বরধ্বনি লোপ পায় তাকে আমরা বলবো কি অন্ত স্বরলোপ। এবার আমরা আলোচনা করব অপনিহিত নিয়ে। অপনিহিত বলতে কি বোঝায়, পরের রস্যই বা রস্যকার আগে উচ্চারিত হলে অথবা যফলাযুক্ত বর্ণের পূর্বে রস্যইকার আসলে তাকে আমরা অপনিহিত বলি। উদাহরণ কেমন দেখো, এই সাধু থেকে মনে করো সাউথ শব্দটি এসেছে, তাহলে এখানে শেষে কি আছে রস্যকার না, এই রস্যকার দেখো আগে উচ্চারিত হয়েছে, তাহলে পরের রস্যইকার আগে উচ্চারিত হয়েছে, তা আমরা কি বলবো অপনিহিত বলবো। তারপরটা দেখো বাক্য থেকে আসছে কি বাক্য, তাহলে দেখো এখানে কি বলেছি যফলাযুক্ত বর্ণের পূর্বে রস্যইকার আসলে, তাহলে এটা কি যফলাযুক্ত বর্ণ, এর পূর্বে কি রস্যইকার আসছে না, আমরা একে বলবো কি অপনিহিত। আমরা স্বরাগম শিখলাম, স্বরলোপ শিখলাম, অপনিহিত শিখলাম। এবার আমরা স্বরসংগতি শিখবো। তা স্বরসংগতি বলতে কি বোঝায়, একটা স্বরের প্রভাবে যদি আরেকটা স্বরের পরিবর্তন হয় তবে তাকে আমরা বলবো স্বরসংগতি।
যদি প্রথমটার প্রভাবে পরেরটার স্বরের পরিবর্তন হয় তবে আমরা তাকে বলবো প্রগত স্বরসংগতি। যদি পরেরটার প্রভাবে প্রথমটার পরিবর্তন হয় তবে আমরা তাকে বলবো পরাগত স্বরসংগতি। যদি প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা আবার দ্বিতীয়টার প্রভাবে প্রথমটার পরিবর্তন হয় তবে তাকে আমরা বলবো অন্যান্য স্বরসংগতি। যেরকম দেখো এখানে মূলা থেকে মূল শব্দটি আসছে, তাহলে এই যে প্রথমটা প্রভাবে প্রথমটা প্রভাবে পেলাম দ্বিতীয়টার পরিবর্তন হয়েছে, কারণ দ্বিতীয়টার কলম আকার ছিল, এখানে হয়ে গেছে কি ওকার না, তাহলে প্রথমটা প্রভাবে কি পরেরটার পরিবর্তন হয়েছে, তাহলে একে আমরা বলবো প্রগত স্বরসংগতি। প্রগত স্বরসংগতি। এটা দেখো কি হয়েছে, দ্বিতীয়টার প্রভাবে কলম প্রথমটার পরিবর্তন হয়েছে, কারণ এই ছয় রস্যিকারে সি কলম ঠিক আছে, কিন্তু এখানে দয়াকারে দে একারের দ্বারা হয়ে গেছে কি রস্যিকার, দেশি থেকে দিশি এসেছে, তাহলে পরেরটা থেকে কি প্রথমটার পরিবর্তন হয়েছে না, তাই আমরা এটা বলবো পরাগত স্বরসংগতি। দেখো এরপরে এই যে বিদ্যা থেকে আসছে কি বিদ্যা, তাহলে এখানে জ ফলা আছে দ আছে, দয়ের প্রভাবে জ ফলা পরিবর্তন হয়েছে, আবার জ ফলা পরিবর্তন কি দয়ের পরিবর্তন হয়েছে, তাহলে একটার পরিবর্তনের সাপেক্ষে আরেকটার পরিবর্তন হয়েছে, আবার ওই আরেকটার পরিবর্তনের ফলে কি প্রথমটার পরিবর্তন হয়েছে। এই ধরনের স্বরসংগীতে আমরা বলবো হচ্ছে অন্যান্য স্বরসংগীতি। এবার আমরা অসমীকরণ নিয়ে আলোচনা করব। তা অসমীকরণ বলতে কি বোঝায়, একই স্বরে পুনরাবৃত্তি রোধ করার জন্য শব্দের মাঝে যে স্বরধ্বনি আসে তাকে অসমীকরণ বলে। যেরকম দেখো টপ প্লাস টপ যোগ করলে কি হয় টপাটপ। আমরা যদি এরকম বলি যে টপ টপ বৃষ্টি পড়ছে, এটা কি শ্রুতিমধুর হয়? অবশ্যই হয় না। কিন্তু আমরা যদি বলি টপাটপ বৃষ্টি পড়ছে, এটা কারণ শ্রুতিমধুর হয়। তাহলে আমাদের এই শ্রুতিমধুরতার জন্য পুনরাবৃত্তি না করে, একই স্বরে পুনরাবৃত্তি না করে আমরা কি শব্দের মাঝে কি একটা স্বরধ্বনি আনলাম না, এ ধরনের যদি স্বরধ্বনি আমরা আনি তখন তাকে আমরা বলবো অসমীকরণ। তাহলে আমরা করলাম এই পর্বে শিখলাম স্বরধ্বনি জনিত ধ্বনির যে পরিবর্তনগুলো আছে সেগুলো। এর পরবর্তী কোনো লেকচারে আমরা শিখবো ব্যঞ্জন ধ্বনি জনিত ধ্বনির যে পরিবর্তন আছে সেগুলো।